ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে 1 ঘন্টার মধ্যে 8টি দুর্ঘটনা। ভূমিমন্ত্রীর ছেলেসহ 6 জনের মৃত্যু। সারা দেশে সড়কে নিহত আরো 5, আহত অর্ধশতাধিক। শীতের মধ্যে দেখা যায় নাই, আমার ড্রাইভার তো ওই গাড়ির পিছনে মারি দিয়েছে। আর পিছনে মেরা অনেকগুলো গাড়িতে মানে লাগছে, তার পিছনে এটাও ব্রেক না মানে কন্ট্রোল না হওয়ার কারণে মারা দিয়েছে পিছনে। গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8,500-এরও বেশি। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। আরো 2-1 দিন থাকতে পারে ঘন কুয়াশা, জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী 2-1 দিন এরকম কন্টিনিউ করবে, বিশেষ করে নদী অববাহিকাগুলোতে ঘন কুয়াশা থাকবেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। শীত উপেক্ষা করে চলছে জিকির আজকার, কাল আখেরি মোনাজাত। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে হেলে পড়েছে 4 তলা একটি ভবন। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের, সিলগালা করে দিয়েছে রাজুক। ক্ষমতায় থাকতে বিএনপি 71-এর আলবদরদের মতোই নির্যাতন চালিয়েছিল। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী। বিরোধী জোট ভাঙার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলন করার কোনো শক্তি নেই দলটির, পাল্টা মন্তব্য আওয়ামী লীগের। এবং গাইবান্ধায় চুরির অপবাদে এসএসসি পরীক্ষার্থীর স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ। স্বামী পলাতক, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে 1 ঘন্টার মধ্যে 8টি দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভূমিমন্ত্রীর ছেলে শরীফ রানা। এছাড়া সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 5 জন। এসব ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, শনিবার সকাল 7:30টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস গরু ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ট্রাকটির ধাক্কায় আরও 7টি ট্রাক দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। একই সময়ে ঘটনাস্থলের 100 গজ দূরে সিরাজগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফায়ার সার্ভিসের 2 কর্মী আহত হন। এছাড়া টাঙ্গাইল সদরের বৈল্লা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এখানে প্রায় 10টা ট্রাক এবং একটা বাস এবং 2টা অ্যাম্বুলেন্স একটা দুর্ঘটনায় পতিত হয়। আর পিছনে মেরা অনেকগুলো গাড়িতে মানে লাগছে, তার পিছনে এটাও ব্রেক না মানে কন্ট্রোল না হওয়ার কারণে মারা দিয়েছে পিছনে। শীতের মধ্যে দেখা যায় নাই, আমার ড্রাইভার তো ওই গাড়ির পিছনে মারি দিয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনায় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভূমিমন্ত্রীর ছেলে শরীফ রানা মারা যান। আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 এবং আহতদের 10,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসন। আমাদের হাসপাতালে 15 জন রোগী এসেছেন, তার মধ্যে 13 জন রোগী ভর্তি হয়েছেন এবং 2 জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। পরিবারের সদস্য যারা নিহত হয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য স্বরূপ আমরা 20,000 টাকা অনুদানের আমরা ঘোষণা দিচ্ছি। এদিকে সকালে চট্টগ্রামের হাটহাজারীর দিঘির পাড় এলাকায় মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। এছাড়া ভোরে চুয়াডাঙ্গার দামুরহুদার জয়রামপুর এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 বাসের চালক সহ 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে ভোর থেকে সকাল 11টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল রাজধানী। দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কুয়াশা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 2-1 দিন এই অবস্থা থাকতে পারে বলেও জানানো হয়েছে। আপাতত তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কাটা কম।
জানুয়ারি মাসে। কুয়াশার যে কারণটা সেটা হচ্ছে বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে আসার কারণে আমরা দেখেছি যে এর মধ্যে প্রচুর জলীয় বাষ্প আছে। পরের ইনভার্সনের কারণে আমরা বলি যে কুয়াশা হতে পারে। আগামী 2-1 দিন এরকম কন্টিনিউ করবে, বিশেষ করে নদী অববাহিকাগুলোতে ঘন কুয়াশা থাকবে। ঢাকায় হয়তো বা কুয়াশাটা কালকে একটু কমে যেতে পারে, তো একেবারেই বলা যাচ্ছে না যে ঘন কুয়াশা থাকবে না। গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,642 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক হিসেবে উঠে এসেছে এই তথ্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাৎসরিক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, গত বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল 6,581টি, যা আগের বছরের চেয়ে অন্তত 1,000 বেশি। সমিতির পক্ষ থেকে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস ভিত্তিক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা তুলে ধরা হয়। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ফুটপাত দখল, ওভারটেকিং সহ 14টি বিষয় উল্লেখ করা হয়। এতে দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানা সহ 10টি সুপারিশও তুলে ধরা হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির জিকির আজকারে মুখর টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান। খিত্তায় খিত্তায় চলছে দ্বীনি আলোচনা। মুসল্লিরা বলছেন, ইজতেমার শিক্ষা কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের মূল উদ্দেশ্য। ইজতেমা ময়দান ঘুরে এসে রিপোর্ট করছেন তাফসির বাবু। ঘন কুয়াশা উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসলিমের এই জমায়েত। দ্বিতীয় দিনেও ফজরের নামাজের পরপরই শুরু হয় আমবয়ান। ইসলামের কর্তব্য আর আমল ও আখলাক উন্নত করার বিষয়ে তাবলিগের দেশি বিদেশি মুরব্বীদের বয়ান শোনেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিভাবে দুনিয়া থেকে মানুষকে আখিরাতমুখী করা যায়, কিভাবে দুনিয়া থেকে মানুষকে জান্নাতমুখী করা যায়, সেই দিকে বয়ান দিয়েছে। আমরা মুসলমান দাবি করি, নামাজ কিন্তু আমরা পড়িতেছি না, আমাদের মানুষের সাথে আমাদের ধোঁকা চলতেছে এবং যে কোনো লেনদেনে আমাদের ধোঁকা চলতেছে। এটা কিন্তু আল্লাহ রসুল বলে নেই। আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে সামিল হতে এসেছেন অনেকেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা মনে করেন, ধর্মের শিক্ষায় সমাজে আসবে শান্তি। যেগুলো শুনি সেগুলা আমরা বাসায় যাই মসজিদে আল্লাহ আলোচনা করি, তাদের শিক্ষা দিই। কোনো ফ্যাসাদ নেই, কোনো গন্ডগোল নেই, এরকম হাজার লক্ষ লক্ষ লোক হতে পারে। এর জন্য অনেকেরই মন পরিবর্তন হয়েছে, অনেকেই এটা পছন্দ করতেছে। এবছর ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন 17টি জেলার মুসল্লিরা। বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে একজন মারা গেলেও নির্বিঘ্নেই চলছে ইজতেমার কার্যক্রম। নিরাপত্তা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের ডিভাইস থেকে শুরু করে লোকবল, মানে যেভাবে রাখলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বা সকলের নিরাপদে আসবে যাবে, কোনো সমস্যা হবে না, সেটা মাথায় রেখে আমরা কাজ করেছি। যত লক্ষ লোক আসুক কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, কোনো জঙ্গি এখানে কোনো অপকর্ম করতে পারবে না। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। এই পৃথিবীতে সকল ধরনের অন্যায় ও অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকা আর একই সাথে মহান সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করে পরকালে মুক্তি লাভের যে শিক্ষা, তারই অনুশীলন চলছে তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমায়। এখান থেকেই ধর্মীয় শিক্ষা নিয়ে তা প্রচারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বেন লাখো মুসল্লি। টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে তাফসির বাবু, সময় সংবাদ। এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য আজ রাত 3টা থেকে আগামীকাল বেলা 12টা পর্যন্ত গাজীপুরের চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর, কামারপাড়া থেকে আশুলিয়া এবং টঙ্গী স্টেশন রোড থেকে মীরের বাজার পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ। বিকেলে ইজতেমা মাঠের পুলিশ কন্ট্রোল রুমে একথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, কাল আখেরি মোনাজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মানুষ ছুটে আসবেন তাদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মূল ইজতেমা স্থলে পৌঁছাতে না পারলেও যে যেখানে থাকেন সেখান থেকেই মোনাজাতে অংশ নিতে পারবেন। এছাড়া ভিক্ষুক ও হকারদের উচ্ছেদের পাশাপাশি ইজতেমার সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ। ইজতেমায় যারা এসেছেন মুরব্বীরা, আরও যারা এলাকা থেকে আসবেন তাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা আব্দুল্লাহপুর থেকে বুগরা বাইপাস, স্টেশন রোড থেকে এটা ওই বীরের বাজার এবং কামারপাড়া রোড হয়ে আশুলিয়া, এই রাস্তাটা আমরা আপাতত ভোর 3টা থেকে 12টা পর্যন্ত কোনো যান চলাচল করতে আমরা দিব না। রাজধানীর মোহাম্মদপুরে হেলে পড়েছে 4তলা একটি ভবন, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি সিলগালা করে দিয়েছে রাজুক। দুপুরে তাজমহল রোডের সি ব্লকে 19/4 নম্বরের এই ভবনটি পাশের একটি ভবনের দেয়ালে হেলে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেন। ঘটনাস্থল পরিদর্শন করে রাজুক জানায়, 25 থেকে 30 বছর আগের ভবন হওয়ায় এর কোনো নকশা বা অনুমোদনপত্র পাওয়া যায়নি। পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রাজুক।
বিল্ডিংগুলো করে দিয়ে আমরা আজকে থানাতে জিডি করে রাখবো। কালকে আমরা বুয়েটকে লিখবো, বুয়েট থেকে লোক নিয়ে এসে টেস্ট করার পরে বাকি যে আমাদের আইনগত প্রক্রিয়া আছে সেগুলো করব। প্লাস এই বিল্ডিংটা যেটা পাশের বিল্ডিং, এই বিল্ডিংয়েও কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য আমরা ওনাকেই করব, ব্যবস্থা নেব। সন্ধ্যার সময় আরো থাকছে ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের সমাবেশ, অবিলম্বে প্রকল্প বন্ধের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকতে বিএনপি ৭১-এর আলবদরদের মতো নির্যাতন চালিয়েছিল। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারার জন্য বেগম জিয়াকে জবাবদিহি করতে হবে। 2001-এ আবার ষড়যন্ত্রের শিকার আমরা হলাম, আমরা সরকার আসতে পারিনি। 7টা বছর বাংলাদেশের মানুষ বঞ্চনা পেয়েছে। 5 বছর বিএনপির কাল আর 2 বছর ইমার্জেন্সি সরকার। এদেশের ব্যবসায়ী হোক, ছাত্র শিক্ষক হোক, এদেশের কৃষক শ্রমিক, এদেশের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী প্রত্যেকে কিন্তু নির্যাতনের শিকার। এদেশে আমাদের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান তো বটেই, আওয়ামী লীগের নেতাকর্মী প্রত্যেক নির্যাতনের শিকার। এবং নৌকায় ভোট দেওয়ার অপরাধে 6 বছরের শিশু রাজুফাকে পর্যন্ত গ্যাংরেপ করেছিল বিএনপির সন্ত্রাসীরা, নেতাকর্মীরা। ফাইমা, মহিমা আত্মহত্যা করে বেঁচেছিল, রুমা আত্মহত্যা করে তার ইজ্জত বাঁচিয়েছিল। এরকম বহু ঘটনা সে সময় ঘটছে। রাজনৈতিকভাবে তারা এই ধরনের অত্যাচার চালিয়েছিল। ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অত্যাচারটা করত, ওই একই কায়দায় কিন্তু সেই অত্যাচারটা তারা করেছিল। সরকার পরিকল্পিতভাবে বিরোধী মতের দল ও জোট ভাঙার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করা আওয়ামী লীগ দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি দীর্ঘ পুরনো রাজনৈতিক দল, সেই আওয়ামী লীগকে দেখলে মনে হয় যেন একটা রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে। তা না হলে একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করতো না। তা না হলে অপর একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, যাদের কাজ হওয়া উচিত ছিল গণতন্ত্রকে বিকশিত করা, যাদের কাজ হওয়া ছিল গণতন্ত্রকে এখানে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করা, তা না করে আজকে রাজনৈতিক দলগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের জোট ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, আন্দোলন করার কোনো শক্তি নেই বিএনপির। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তারা বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশকে যখন জঙ্গিবাদ, সন্ত্রাসের রাজত্বে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত এবং এদেশীয় এই অপশক্তি বিএনপি জামাত অপশক্তি যখন আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে শক্তির সাথে মিশে বাংলাদেশ থেকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, আইএসের দুয়ার তোলার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অর্জনগুলোকে যখন নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে, আমাদের অগ্রযাত্রাকে, উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আজকের এই সমাবেশ, 11 তারিখের সমাবেশকে আমরা মহাসমুদ্রে পরিণত করব, এটাই আমাদের শপথ হওয়া উচিত। গোটা জাতি যখন বেগম খালেদা জিয়ার এই পাকিস্তানের মুখপাত্র হিসেবে পাকিস্তানের চিন্তা চেতনার নিয়ে যে উক্তি করেছিলেন, সেটার জন্য ধিক্কার করেছেন, সেই সময় তাদের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা এটাকে সমর্থন করে বক্তব্য দিচ্ছেন। বেগম খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করবেন, ততক্ষণ বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার থাকতে পারে না। বিএনপি এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই, জনগণ নেই। এর সাম্প্রদায়িক উগ্রবাদী হচ্ছে এখন আমাদের চ্যালেঞ্জ। 11ই জানুয়ারির জনসভা আমাদেরকে অঙ্গীকার করতে হবে, সাম্প্রদায়িক উগ্রবাদ রুখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব। ভারতের ত্রিপুরা থেকে প্রতি ইউনিট 6 টাকা 43 পয়সা দরে 100 মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। এ বিষয়ে হোটেল সোনারগাঁওয়ে যৌথ সংবাদ সম্মেলন করছেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী।
আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের গভর্নমেন্টের কিছু ফর্মালিটি আছে, এই ফর্মালিটিস গুলো শেষ হওয়ার পরই তবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে 5 টাকা 5.50 রুপির সঙ্গে কি হুইলিং চার্জ ইনক্লুডিং নাকি ওর জন্য আলাদা কন্ট্যাক্ট করতে হবে? ভালো প্রশ্ন। আমাদের সাইডে তো আমরা নিয়ে গেছি, ওনাদের সাইডে ওনারা নিয়ে আসছেন। এখন আমরা যে বিদ্যুৎটা নিচ্ছি আমাদের জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা 5.50 রুপিস আমরা দিচ্ছি। এখন সেটা হলো আমাদের ট্রান্সমিশন কস্ট, সেটা আমাদেরই বিয়ার করতে হবে আমাদের সাইডে। ওনাদের ট্রান্সমিশন কস্ট ওনারা বিয়ার করবেন। এখন এখানে একটা বিষয় আছে, এখানে টেক অর পে জিনিসটা হলো আমরা যখন আমাদের যে পরিমাণ বিদ্যুৎ লাগবে আমরা সেই পরিমাণ বিদ্যুৎটাই নিব। আমাদের ম্যাক্সিমাম লিমিট হলো 100 মেগাওয়াট। মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলতে চাচ্ছেন এই বিষয়টা আমরা কনফার্ম করতে চাই। আমাদের কিছু নিজস্ব ফর্মালিটিস আছে, সেটা হলো আমাদের আইন বিভাগের ওয়েটিং করতে হবে, আমাদের এগ্রিমেন্ট এবং পারচেস এগ্রিমেন্ট করার বিষয়ে কিছু মন্ত্রণালয়ের কিছু কাজকর্ম আছেন, ওনাদেরও আছেন। সেগুলি সারতে হয়তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে 1 মাসের মধ্যে হয়তো আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে। তবে আমরা সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত, যে কোনো মুহূর্তেই আমরা নিতে পারি এরকম একটা প্রস্তুতি আমরা চলে গেছি এই মুহূর্তে। রেডি উভয় দেশের পাওয়ার এখন না সীমান্তে আমার থেকে জেনে নিন, উভয় দেশের পাওয়ার সীমান্তে চার্জ করা আছে, দুটো লাইনে চার্জ হয়েছে। আমাদের পোর্শনটা চার্জ করা, আপনাদের পোর্শনটা চার্জ করা, জাস্ট খালি কানেক্ট করে দাও। এটা ইট উইল টেক 1 আওয়ার। এটা তো টেস্ট করা আছে, মন্ত্রীকে আমাদের বাংলাদেশে স্বাগত জানাই। আমরা খুশি আপনারা এসছেন, আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছেন, সেটাও খুশি। তো আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা গেলাম কেন, একটু যদি দয়া করে ব্যাখ্যা করেন যে নো পেমেন্ট, নো ইলেকট্রিসিটি বা যে কোনো বিষয় নিতে গেলে তো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে হবে। এগ্রিমেন্টের একটা পার্ট হলো টার্মস অ্যান্ড কন্ডিশন। তবে এখানে সবচেয়ে বড় জিনিস হলো আমরা দোনো পক্ষেই একটা উইন উইন সিচুয়েশনে চলে আসছি, এবং এই উইন উইন সিচুয়েশনের জন্য আমাদেরকে অনেক কিছু দুই পক্ষকে মেনে নিতে হয়েছে। এবং আমি মনে করি এটা বাংলাদেশ এবং ভারত এবং ত্রিপুরা সরকারের বিশেষ করে এটা কোনো পক্ষের যে বিজয় সেটা আমি বলবো না, এটা একটা বন্ধুত্বের স্বরূপ হিসাবে আমরা কিন্তু দোনোপক্ষে মাননীয় মন্ত্রী মহোদয় যেটা আগে বলেছেন যে বন্ধুত্বের স্বরূপ হিসাবেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুজনের কথার বেসিসে ওনারা আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছেন, আমরা বিদ্যুৎটা নিচ্ছি। যেহেতু আমরা তাদের বিদ্যুৎ প্ল্যান সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়েছিলাম, ওনারা আমাদেরকে বিদ্যুৎ দেওয়ার বিষয় ওনারা হাত বাড়িয়েছেন। তো এই বিষয়টি হলো সবচেয়ে বড় বিষয়। আমাদের এই আগামী ভবিষ্যতে হয়তো বন্ধুত্ব তো আরও উত্তরোত্তর ঘটবে। 100 মেগাওয়াট নয়, আমরা ভারত থেকে আরও 500 মেগাওয়াট নিতে যাচ্ছি, এবং হয়তো ভবিষ্যতে আমরা আরও কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে নিতে যাব। দর্শক, সরাসরি ছিলাম রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। ত্রিপুরা থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ কেনার ব্যাপারে যৌথ সংবাদ সম্মেলন করছিলেন বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী। অন্যান্য খবরে যাচ্ছি। দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। দিনের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে না সূর্যের মুখ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শরীয়তপুর জেলা। তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনেও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। মাঝ নদীতে নৌযান আটকা পড়ে নোঙর করে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এদিকে হাসপাতালগুলোতেও বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। পঞ্চগড়ে শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ। বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এছাড়া ঠাকুরগাঁওয়ের তীব্র শীতে ব্যাহত হচ্ছে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রম। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই অবস্থায় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে বেড রয়েছে ৬৬টি। তবে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি আছে হাসপাতালে। শীতজনিত রোগ, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস সহ শ্বাসজনিত নানা রোগে আক্রান্ত রোগী যেমন রয়েছে, তেমনি আছে ডায়রিয়া আক্রান্ত রোগীরাও। শীত শুরু হওয়ার পর থেকে আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। স্বাভাবিক যে ৬০ থেকে ৭০ জন রোগী থাকে, এটা প্রায় ৩ গুণের মতো বেড়ে ২০০-র কাছাকাছি রোগী প্রতিদিন করতে হচ্ছে। সাধারণত ২ মাস থেকে ২ বছরের ওই বয়সের বাচ্চাগুলোরই ব্রঙ্কিওলাইটিসটা বেশি হচ্ছে। এদিকে শীতের সাথে শিশুদের রোগের প্রকোপ বাড়ায় চিন্তিত স্বজনরা। জ্বরের কারণে খিচুড়ি নিয়েছি, শিশু হাসপাতালে 1 মাস 5 দিন ছিলাম, ওখানে আর কোনো পরিবর্তন না দেখাতে এখানে নিয়ে আসছি। কাশির লাগে মানে টান চলে আসছে, তো টানের সাথে আমি মেডিকেল নিয়ে আসছি। নিউমোনিয়ার আগে শ্বাসকষ্ট, বেশি বেশি কাশি, বেশি বেশি জ্বর। এখানে আমরা প্রথম দিন আসছি, 8 দিন থেকে চলে গেছি, একটু সুস্থ হয়েছে, আবার 10 দিন পর আসছি আর কি, এখন 3 দিন হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের রোগীর ধারণ ক্ষমতা যেমন কম, তেমনি রয়েছে চিকিৎসক সহ নার্সের অপ্রতুলতা। অসুস্থ বাচ্চা আসলেই যেগুলো ভর্তি প্রয়োজন আছে আমরা কিন্তু ফিরিয়ে দিচ্ছি না। ম্যাক্সিমামই হচ্ছে যে ধরেন একদম নিম্ন বা ওই অবস্থার ইস্যু। সুতরাং আমাদের অসুবিধা হচ্ছে, কষ্ট তো হচ্ছেই, কিন্তু এর মধ্যে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাচ্চাই যেন তার সর্বোত্তম সেবাটা পেয়ে থাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়াও মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতালেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। বঙ্গবন্ধু গোল্ড কাপে মালয়েশিয়া নেপালের খেলা গোলশূন্য ড্র। গ্রুপ পর্ব থেকে বিদায় নিল নেপাল। চুরির অপবাদ দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। দগ্ধ গৃহবধূর স্বজনদের দাবি, গতকাল সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থী তহমিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় স্বামী আইনুল হক। এ ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তহমিনার শরীরের 25 পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ বলছে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওয়াইদুল ইসলামের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। টেবিলের উপর হলো কেরোসিন তেলের বোতল আসলো, ওই তেলগুলো আমার গায়ে ঢালে দিছি, দিয়ে হলো গ্যাস লাইট আসছিল, তাকে দিয়ে হলো মানে আগুন জ্বলে দিয়ে মুখ টিপে হচ্ছে। যখন আমার সমস্ত শরীর জ্বলে গেছে তখন হলো বের হয়ে দৌড়াইছে। এভাবেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার লোমহর্ষক ঘটনা বর্ণনা দিচ্ছিলেন গৃহবধূ তহমিনা। স্বজনরা জানায় 1 বছর আগে প্রতিবেশী আইনুলকে ভালোবেসে বিয়ে করে তহমিনা। এর কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে তহমিনার উপর নির্যাতন চালিয়ে আসছিল আইনুল। তাতেও ক্ষান্ত হয়নি স্বামী। সবশেষ তহমিনার ওপর স্বর্ণালংকার চুরির অপবাদ দিলে ক্ষোভে দুঃখে বাপের বাড়ি চলে আসে সে। এরই জেরে গত রাতে হঠাৎ করেই শ্বশুর বাড়িতে গিয়ে তহমিনার মুখ চেপে ধরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় আইনুল। পরে তহমিনার চিৎকারে সবাই ছুটে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। গহনাগাটি চায়, ঘর সাজা চায়, এর কারণে মেয়েটাকে এই যে মারধর করে। উনি দৌড়ি আসে সিগরে গপারামু ঘর থেকে আগুন গা, তহমিনাপুর ঘর থেকে আগুন গা, তখন দৌড়ি বারে দেখি আইনুল দৌড়িবে নেছে। চিকিৎসকরা বলছেন তহমিনার বর্তমান অবস্থা আশঙ্কা মুক্ত হলেও উন্নত চিকিৎসা প্রয়োজন। এটা সেকেন্ড ডিগ্রি বার্ন এবং প্রায় হিসাব করে আমরা বের করেছি প্রায় 25% এটা বার্ন হয়েছে। পুলিশ বলছে দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলা হয়েছে এবং ইন দ্য মিনটাইমে আমরা আসামিকে পিক করার জন্য একাধিক সিভিল টিম এবং পোশাক বাহিনী কাজ করছে। দিন এনে দিন খাওয়া তসলিম উদ্দিনের সংসারের 4 সন্তানের মধ্যে সবার ছোট তহমিনা আক্তার। ল্যাঙ্গাবাজার বিএস উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আঞ্চলিক উন্নয়ন ও সমাজ সংস্কারে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাংস্কৃতিক উৎসব ও জিয়াফত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। উন্নয়ন ও গণতন্ত্র একে অন্যের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ উন্নয়ন প্রক্রিয়াকে ফলপ্রসূ ও বেগবান করে। সম্মানিত সভাপতি, জীবনের শুরু এবং প্রতিষ্ঠা। হাজারীবাগের সিটি কলোনিতে নবনির্মিত 3টি আবাসিক ভবনের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে প্রধান অতিথি হিসেবে কলোনির বাসিন্দাদের প্রতীকী চাবি তুলে দেন মেয়র। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সাইদ খোকন ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে সকালে রাজধানীর পান্থপথে নবনির্মিত ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন মেয়র সাইদ খোকন। এ সময় তিনি আগামী এপ্রিলের মধ্যে ধানমন্ডির সব সড়কে এলইডি বাল্ব যুক্ত করার কথা বলেন। যেদিন আমার এই প্রত্যেকটি নাগরিক এক একজন মেয়রের ভূমিকায় থাকবে, সেই দিন সবাই মিলে আমরা একটা বাসযোগ্য নগরী এই শহরের আগামী প্রজন্মের কাছে তুলে দিতে পারব। আমাদেরকে সবাইকে মেয়রের ভূমিকায় থাকতে হবে। আমরা এই শহরের স্ট্রিট লাইটগুলো এলইডিতে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যে টেন্ডার কল করেছি। এই ধানমন্ডি এলাকার প্রাইমারি রাস্তাগুলো আগামী মার্চ এপ্রিলের মধ্যে এলইডি হয়ে যাবে। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিনে ঢল নেমেছে ক্রেতা দর্শনার্থীদের। সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মেলায় হাজির হন অনেক নগরবাসী। পছন্দের পণ্যের খোঁজে বিভিন্ন স্টল ঘোরেন তারা। বিশেষ করে লেডিজ আইটেম, গৃহস্থালী পণ্য ও ফার্নিচারের দোকানে দর্শনার্থীদের বেশি ভিড় দেখা গেছে। আর ক্রেতা আকর্ষণে সব প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড়, পুরস্কার সহ নানা প্যাকেজ। ক্রেতাদের সাড়া পেয়ে খুশি বিক্রেতারাও। এদিকে কেনাকাটার পাশাপাশি বিনোদনের জন্য শিশুদের নিয়ে ইকো পার্কে ভিড় করেন অভিভাবকরা। সেখানে দোলনা ও বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। হবিগঞ্জের চুনারুঘ হাটে ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছেন চা শ্রমিকরা। দুপুরে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগান এলাকায় এই সমাবেশের আয়োজন করে 23টি বাগানের শ্রমিকরা। এ সময় কমিউনিস্ট পার্টি, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সহ তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা এ ভূমিকে চাষাবাদযোগ্য করে গড়ে তুলেছে। কৃষি জমির ক্ষতি করে চা শ্রমিকদের উচ্ছেদ করে এ প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনায় 7 সেনা সদস্য ও 6 জঙ্গি নিহতের এক সপ্তাহের মাথায় বিমান ঘাঁটি পরিদর্শন করলেন মোদী। পরিদর্শন শেষে ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মোদী। এ সময় জঙ্গিদের প্রতিরোধ করায় ভারতীয় সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। এর আগে শনিবার বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমান বাহিনী প্রধান ও জাতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তাকে সন্ত্রাসী হামলার বিষয়ে বিস্তারিত জানান। এরপর হেলিকপ্টারে করে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত এলাকা ঘুরে দেখেন মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে মালয়েশিয়ান ক্লাব ফেলদা ইউনাইটেড ও নেপাল। এর ড্রয়ে আসরে দু দলের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট করে। স্পট ফিক্সিং ও ইনজুরির কারণে দলের তারকা ফুটবলারদের অনেকেই আছেন দলের বাইরে, তাই সাফের ব্যর্থতা ঘোচাতে বঙ্গবন্ধু গোল্ড কাপে ঘুরে দাঁড়াতে চেয়েছিল নেপাল। এজন্য আসরের প্রথম ম্যাচে মালয়েশিয়ার ক্লাব ফেলদা ইউনাইটেডের বিপক্ষে জয় দিয়ে ভালো কিছুর প্রত্যাশা ছিল তাদের। ম্যাচের 3 মিনিটে লিড করার সুযোগও পেয়েছিল তারা, কিন্তু বিমলের নিশ্চিত শট ফিরিয়ে দেন ফেলদা ইউনাইটেড গোলরক্ষক ফারিজাল হারুন। এরপর 63 মিনিটে জগজিতের আরও একটি নিশ্চিত গোল রুখে দেন হারুন। শেষ দিকে গোলের জন্য আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় গড়ালেও গোল করতে পারেনি কোনো দল। ম্যাচের দলকে হারের হাত থেকে রক্ষা করায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মালয়েশিয়ান গোলরক্ষক ফারিজাল হারুন। Put in, but straight onto Farizal Harun, who doesn't make a mistake. And that the Malaysian defence were looking quite organised as we expect. বোলিং ও ব্যাটিংয়ে অপ্রতিরোধ্য বলেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের স্বপ্ন পূরণের অন্যতম কারিগর তিনি। তার গায়ে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা। দর্শক, বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। তিনি যেমন স্বপ্ন দেখান, ঠিক তেমনি তার নিজেরও রয়েছে কিছু স্বপ্ন। সাকিব সেই স্বপ্নের কথা জানিয়েছেন সময় সংবাদকে। সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকার আজ থাকছে দ্বিতীয় পর্ব। রিপোর্ট করেছেন হুমায়ুন কবির রোজ।
ক্রিকেট দুনিয়ার যে প্রান্তে লড়াই করুক না কেন বাংলাদেশ, সেখানেই চাতক পাখির মতো চেয়ে থেকে সমর্থকরা স্বপ্ন বোনেন বিজয় উল্লাসের। তবে সমর্থকেরা একটু আলাদা করে স্পটলাইট রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। কারণ বাংলাদেশের অনেক জয়ের গাঁথুনি সাকিব দিয়ে থাকেন ব্যাট কিংবা বল হাতে। তাই সাকিব এদেশের সমর্থকদের স্বপ্ন সারথি। তবে সাকিব যেমন স্বপ্ন দেখান ভক্তদের, ঠিক তেমনি তারও যে আছে স্বপ্ন। সাকিব হৃদয়ে যে স্বপ্ন লালন করেছেন তা তুলে ধরেছেন সময় সংবাদে। একটা খুব বড় প্ল্যান আছে একাডেমি, যেটা করলাম আল্লাহ করে যদি ইনশাল্লাহ এটা সাকসেসফুল হয়, এটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট। এটা যদি হয়ে যায়, মানে আমি বলবো যে ক্রিকেটের সাথে যত কিছু করা সম্ভব আমি এটা দিয়ে করতে পারবো। অবশ্যই মাগুরাতে প্ল্যান এখন পর্যন্ত। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বিস্ময় পারফরমেন্স দেখিয়ে 2009 সালে হন উইজডেন সেরা টেস্ট ক্রিকেটার। একাধিকবার হয়েছেন 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী দিনের ক্রিকেটারদের আদর্শতায় সাকিব আল হাসান, তাই তাদের দিলেন নানা পরামর্শ। ওকে বুঝতে হবে যে আসলে ওর স্ট্রেংথটা কোথায়, ওর স্ট্রেংথ হিসাবে মানে মাথাটা রেখেই কাজ করতে হবে। আর আলটিমেটলি ডিসিপ্লিন, কাজের প্রতি সচেতনতা থাকাটা খুবই জরুরি, কিংবা কি কাজটা করতেছে এটা ওর বুঝে করাটা খুব জরুরি। কারণ আছে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতেছেন কিন্তু আপনি জানতেছেন না আপনি কি করতেছেন, তখন জিনিসগুলো খুব ডিফিকাল্ট। সাকিব মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় নিন্দুকের সমালোচনা শুনেছেন বহুবার, কিন্তু কখনোই সেই সমালোচনার প্রভাব পড়েনি মাঠের পারফরমেন্সে। যেহেতু এমন একটা প্রফেশনে আসছি এবং যেহেতু সাবকন্টিনেন্টে ক্রিকেটটা অনেক বড়, সো এখানে মানুষের ইমোশনও জড়িত, সো এই কারণে চাপটা একটু বেশি। এগুলো নিয়ে আসলে খুব বেশি কেউ চিন্তা করে বলে আমার মনে হয় না, কারণ চিন্তা করলে জিনিসগুলো আরো ডিফিকাল্ট হয়ে যায়। হুমায়ুন কবির, রোজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে 1 ঘন্টার মধ্যে 8টি দুর্ঘটনা, ভূমিমন্ত্রীর ছেলে সহ 6 জনের মৃত্যু। সারা দেশে সড়কে নিহত আরো 5, আহত অর্ধশতাধিক। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। আখেরি মোনাজাত উপলক্ষে কাল ভোর থেকে মাঠের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ। মানুষ পোড়ানোর জন্য বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। ভোটারদের অপমান করায় বেগম জিয়াকে ক্ষমা চাইতে হবে বললেন প্রধানমন্ত্রী। বিরোধী জোট ভাঙার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলন করার কোনো শক্তি নেই দলটির, পাল্টা মন্তব্য আওয়ামী লীগের। এবং রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে হেলে পড়েছে 4 তলা একটি ভবন, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের, সিলগালা করে দিয়েছে রাজুক। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।